নীল, কোথায় চলে গেলি? বাইরে আয়, তোর বউ এখন আমার জিম্মায় আছে। মুখের উপর থেকে কালো মাস্কটা খুলে কথাগুলো বলল দেবু শঙ্কর। আসলে এটাই খুনিয়াবাড়ি গ্যাংয়ের বৈশিষ্ট্য। যত পুলিশে অ্যারেস্ট করুক, যতই ভালো সিকিউরিটি থাকুক না কেন, ওরা ঠিক জেলের বাইরে বেরিয়ে আসে। গতকাল খুনিয়াবাড়ি গ্যাংয়ের ৩০ জনের দলকে আলিপুর জেলে শিফট করানো হচ্ছিল। সেই সময় ওদের সর্দার বাবু গোস্বামীর লোকজন পুলিশের গাড়িতে হামলা চালায়। কিছু পুলিশ কর্মীর মৃত্যুও হয়। আর সেই সুযোগেই খুনিয়াবাড়ি গ্যাংয়ের মেম্বাররা পালিয়ে যায়। নীল না থাকলে না খুনিয়াবাড়ি গ্যাংয়ের সদস্যরা ধরা পড়তো, আর না ওদের এত ঝক্কি পোহাতে হতো। সব দোষ ওই একমাত্র নীলের। তাই ওরা প্ল্যান করে নীলকে খতম করতে চায়। আর সেই প্ল্যান অনুযায়ী ওরা নীলের উপর নজর রেখে চলে এলো শালিনীর বাড়িতে। ওদিকে বাথরুম থেকে দেবুর গলা পেয়ে চমকে উঠল নীল। দেবু শঙ্কর এখানে কি করছে? ও জেল থেকে কবে ছাড়া পেল? নীলের ভ্রুতে ভাঁজ পড়ল। বাথরুমের দরজা বন্ধ, ভিতরে রয়েছে নীল, আর বাইরে বসার ঘরে দেবু শঙ্কর আর ওর গুন্ডারা শালিনী, প্রিয়াঙ্কা, আদ্রিতা তাদের হাতে বন্দী। এখন কি করা উচিত কিছুই বুঝতে পারছিল না নীল। কিন্তু ওর কিছু করার আগেই বাথরুমের দরজা একটা লাথি মেরে ভেঙে দিল দেবু শঙ্কর। দেবু, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এটা আমার বাড়ি নয়, গম্ভীর হয়ে চিৎকার করে বলল নীল। আচ্ছা, এখন আমি পাগল তাই? কিন্তু আর আমি মোটেই তোমার ফাঁদে পা দেব না। মাথা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো দেবু। এখানকার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে দেবুকে, তাই সে আর নীলের কথার জালে জড়াতে চাইল না। বাথরুমটা এমনিতেই ছোট, এখান থেকে পালানোর কোনো পথ নীলের কাছে ছিল না। তাই দেবু দেখলো এটাই সুযোগ। নীলের মুখে সজোরে একটা ঘুষি মারতে গেল দেবু, কিন্তু ঠিক সময়ে নিজের জায়গা থেকে সরে গেল নীল, যে কারণে দেবুর ঘুষি গিয়ে পড়ল দেওয়ালের উপর। সঙ্গে সঙ্গে চিড় ধরে গেল দেওয়ালে। ব্যথায় কাতরে উঠল দেবু। দেবু শঙ্কর, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তুমি ভুলে গেলে আমি তোমার বাদশাহ? নীল যতটা সম্ভব গম্ভীর গলায় একথা বলল। নীলের কথা শুনে ওর দিকে তাকালো দেবু আর বলল, আরে ছাড়ো ছাড়ো, কিসের বাদশাহ? আমাদের বাদশাহ আমাদের সঙ্গে এরকম অন্তত করতো না। কিন্তু আমি তোমাকে সেদিন বাদশাহ বলে ডেকেছিলাম, তাই তোমাকে আর একটা সুযোগ দিতে চাই। আমাকে ওই রিংটা ফেরত দিয়ে দাও। আমি এই ম্যাটারটা এখানেই শেষ করে দেব। রিং? কিসের রিং? তুমি কি আমার বউ নাকি যে রিং দিতে হবে? তার মানে তুমি ফেরত দেবে না, তাই তো? নীলের কথা শুনে খুব রেগে গেল দেবু। ওর চোখ মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। বাইরে যে ৩ জন মহিলা আছেন তাদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক, তাই না? একজন তো তোমার বউ। তাহলে এবার আমি তোমার চোখের সামনে ওই ৩ জনকে খতম করব। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। গম্ভীর হয়ে কথাগুলো বলল নীল। সাহসের এখনো কি দেখলি? চল তাহলে বাইরে, তোর বাকি হিসেবটা করছি তারপর। দেবু চোখ রাঙিয়ে বলল। দেবু এবং নীল বসার ঘরে এলো। সেখানে আসতেই নীল আদ্রিতা আর বাকি 2 জনকে দেখল। ইতিমধ্যেই ওদের হাত পা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর ওদের চারপাশে দাঁড়িয়ে রয়েছে কালো ড্রেস পরা কয়েকজন গুন্ডা। নীল দেখে বুঝল যে ওরা খুনিয়াবাড়ি গ্যাংয়ের সদস্য। দেবু 3 জন মহিলাকে হোস্টেজ বানিয়ে নিয়েছিল। বাইরের দরজার সামনেও দেবুর লোক দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে নীল কিভাবে ফাইট ব্যাক করবে? দেবু শঙ্কর আবারও নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওই রিংটা কোথায়? ওটা আমাদের পূর্বপুরুষদের আংটি। তুমি জানো না আমি কোন আংটির ব্যাপারে কথা বলছি? তোমার কি এসব মজা মনে হচ্ছে? আরে ওই রিংটা তো আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, ওটা আমার কাছে নেই। তোমার কাছে নেই নাকি তুমি আমাকে দিতে চাও না? নীলের দিকে তাকিয়ে কটাক্ষের সুরে বলল দেবু। নীল জবাব দেওয়ার আগেই ওর দিকে তেড়ে গেল দেবু। নিজের হাত মুঠো করে নীলের উপর হামলা চালালো সে, কিন্তু তখনই আচমকা থমকে গেল দেবু। কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল সে। ব্যথার চোটে কাতরাতে লাগলো দেবু, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। দেবুর সাঙ্গপাঙ্গরাও কেমন একটা করতে লাগলো। আদ্রিতা, প্রিয়াঙ্কা ও শালিনী অবাক দৃষ্টিতে সবটা দেখছিল। এদিকে দেবুর দিকে এগিয়ে গেল নীল। ওর অবস্থা যেন নীলের চেনা চেনা ঠেকল। প্রথমবার প্রস্তরজিৎ খাওয়ার পর নীলেরও এমন অবস্থা হয়েছিল। তুমি কি কোনো শক্তিবর্ধক ওষুধ খেয়েছ? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল নীল। নীলের প্রশ্নের কোনো উত্তর দিল না দেবু। ও ব্যথায় ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল যেন সারা শরীরে পিঁপড়ে উঠে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দেবুর শরীরের প্রত্যেকটা হাড়ে যন্ত্রণা করছিল। ব্যথায় শরীর নাড়াতেই পারছিল না সে। একটা মুহূর্তের জন্য দেবুর মনে হলো ও মৃত্যুর খুব কাছে চলে এসেছে। নীল সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ল। দেবুর শরীরের সিমটমসগুলো খুব ভালোভাবে অবজার্ভ করতে লাগলো। কিন্তু নীল যখন ওষুধগুলো খেয়েছিল ওই সময় নীলের শরীর এতটাও খারাপ হয়নি। ও তো অজ্ঞান হয়ে গিয়েছিল।
অজ্ঞান হওয়ার পর ওর সঙ্গে আর কি হয়েছিল সেটা নীল আর মনে করতে পারল না। কিন্তু দেবু অজ্ঞান হলো না কেন? ও কোনো ভুল ওষুধ খেয়ে নেয়নি তো? এসব অনেক প্রশ্ন নীলের মনে চলতে থাকলো। দেবু, আমার দিকে তাকাও, আমার মনে হয় তুমি ভুল ওষুধ খেয়ে নিয়েছ। দেবুর দিকে তাকিয়ে বলল নীল। তুমি কি করে জানলে? ব্যথায় কাঁদো কাঁদো হয়ে প্রশ্ন করল দেবু। কারণ আমিও শক্তিবর্ধক ওষুধ খেয়েছি। ওষুধটা খাওয়ার পর আমার এমনই হয়েছিল, কিন্তু আমার সিমটমস তোমার মতো এতটা খারাপ ছিল না। আমার শরীরে এত যন্ত্রণা হয়নি, কারণ আমি আসল প্রস্তরজিৎ খেয়েছিলাম। কিন্তু তুমি নকল ওষুধ খেয়েছো বলে মনে হচ্ছে, বিস্তারিত ব্যাখ্যা করে বলল নীল। কিন্তু ওই ওষুধটা তো আমার সর্দার আমাকে দিয়েছে, আর ওকে দিয়েছে কল্লোল চ্যাটার্জি। সর্দার আমাকে কেনই বা মারতে চাইবে? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল দেবু। কথাটা শুনে নীলের মাথায় অনেক কথা ঘুরতে লাগলো। কল্লোল চ্যাটার্জির বাড়ি থেকেই ওই রিংটা পেয়েছিল নীল। কল্লোল আর বাবু গোস্বামীর এত ভালো সম্পর্ক থাকলে খুনিয়াবাড়ি গ্যাংয়ের পূর্বপুরুষের রিং কল্লোলের বাড়িতে কিভাবে পৌঁছালো? নীলই 5 লাখ টাকার বিনিময়ে কল্লোলকে ওই ওষুধ দিয়েছিল। দেবু কল্লোলের থেকে ওষুধটা পেয়ে থাকলে ওটা তো নীলেরই ওষুধ হবে। কিন্তু এই ওষুধ খেয়ে নীল বা কল্লোল কারো কোনো সাইড এফেক্ট হয়নি। তাহলে দেবু শঙ্করের এত কেন কষ্ট হচ্ছে? নীল অনেক মাথা খাটিয়েও বুঝতে পারল না। দেখো, আমি এসব জানি না, কিন্তু আমার কাছে এই ওষুধের অ্যান্টিডোট আছে, সেটা আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্তে, আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে। গম্ভীর গলায় দেবুকে বলল নীল। সত্যি বলতে নীলের কাছে কোনো অ্যান্টিডোট নেই, তবে ও জানতো যে দেবু যেই ওষুধ খেয়েছে ওতে কোনো সিরিয়াস সাইড এফেক্টস হয় না। নীল যেই ওষুধটা কল্লোল চ্যাটার্জিকে দিয়েছিল, দেবু যদি ওই ওষুধটা খেয়ে থাকে তাহলে ওর কিচ্ছু হবে না। আর এই সুযোগের সদ্ব্যবহার করে আদ্রিতা, প্রিয়াঙ্কার, শালিনীকে নিয়ে ও এখান থেকে পালাতে পারবে। ভালো মতো ছকটা কষে নিল নীল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।